উত্তরবঙ্গে ৫৪টা আসনের রাজনৈতিক গতি প্রকৃতি কি এবং সেখানে কি ফল হতে পারে, কোন দল কোন আসনে এগিয়ে থাকতে পারে, সেই আলোচনা আপনাদের সাথে করেছিলাম। তারপর আমরা জঙ্গলমহলের ৪৯টা সিট, কোন দল কোন আসনে এগিয়ে বা সেখানে রাজনৈতিক ইস্যু কি বা চৌঠা মে কি ফল হতে পারে সেই আভাস আপনাদেরকে দিয়েছিলাম। এরপর সারা রাজ্য জুড়ে কি হবে, কারণ কেন আমরা প্রত্যেকেই জানি ২৩ তারিখ ভোট। আজকে প্রচার সম্পূর্ণ হয়ে গেছে, আর প্রার্থীরা প্রচার করতে পারবেন না। একদম এই যে ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার বারবার বলা হয়, এরপর কি হবে? কারণ রাজনৈতিক সারা রাজ্য জুড়ে কি হাওয়া বইছে বা চৌঠা মে সারা রাজ্য জুড়ে কি ফল হতে পারে আপনারা প্রত্যেকেই জানতে চেষ্টা করছিলেন বা সবাই ভাবছিলেন যে কি হবে কি হবে। অনেকেই জিজ্ঞাসা করছেন বা মনের মধ্যে রয়েছে কি হবে, কি হতে পারে, কি রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে, কি হতে পারে চৌঠা মে সারা রাজ্য জুড়ে। তার একটা আভাস পেতে আমরা আজকে চলে এসেছি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। কথা বলবো স্যার। স্যার, আমরা জঙ্গলমহল আলোচনা করেছি, উত্তরবঙ্গ আলোচনা করেছি, কিন্তু সারা রাজ্য জুড়ে তো সারা রাজ্যের মানুষ বঙ্গ টিভি দেখে। তারা বলছে কি হতে পারে, একটা আভাস যদি আমরা দিতে পারি। দেখো, আমি যেটা তোমাদের বলবো যে তোমার দর্শকরা খুব সহজভাবে বুঝে নিতে পারে যে কোন কোন ফ্যাক্টর বা কোন কোন সমীকরণ এর উপর ভিত্তি করে একটা ক্লিয়ার ফল বোঝা যাবে। ফলে দর্শকের উপরই ছাড়বো, কিন্তু আমি দর্শকদের বলবো যে আপনারা সারা পশ্চিমবাংলাটাকে অর্থাৎ ২৯৪টা বিধানসভা কেন্দ্রকে ৩টা জোনে ভাগ করে নিন। ফার্স্ট আপনারা ৩টে জোন হলো, একটা হলো উত্তরবঙ্গের জোন, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল, এই দুটোকে আপনারা যদি কম্বাইন করেন তাহলে আপনারা ১১০টা আসন পাবেন। জঙ্গলমহল বলতে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া পর্যন্ত আমরা বুঝিয়েছি। এখানে ১১০টা আসন আছে। ফলে আপনাদের কিছুটা আন্দাজ হয়ে গেছে যে এই 10টা আসনের মধ্যে ফলাফল কি হতে পারে। এরপরে দ্বিতীয় যে জোন, সেটা হলো প্রেসিডেন্সি ডিভিশনের এলাকা। মূলত এর মধ্যে কলকাতা শহর আছে, কলকাতা ২ চব্বিশ পরগনা আছে যেখানে ৬৪টা বিধানসভা কেন্দ্র আছে, হাওড়া আছে এবং পূর্ব মেদিনীপুরকে এখানে যুক্ত করা হয়েছে, পূর্ব বর্ধমানকে এখানে যুক্ত করা হয়েছে। এই নিয়ে ১৬০টা আসন আছে, অর্থাৎ ২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, এই নিয়ে মোট ১৬০টা বিধানসভা কেন্দ্র আছে। এরপরে তৃতীয় যে ক্ষেত্রটা ছড়িয়ে আছে বেশ কয়েকটা জেলার মধ্যে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট তোমার গিয়ে যে আসন আছে, বাকি যে আসনগুলো আছে তাতে ১৭টা আসন আছে নদিয়া জেলায়, ১৮টা আসন আছে হুগলি জেলায়, ১১টা আসন আছে বীরভূম জেলায়, ২২টা আসন আছে তোমার মুর্শিদাবাদ জেলায়। এই যে জেলাগুলো, এই জেলাগুলোকে সেফোলজির ভাষায় এবার বলা হচ্ছে সুইং জেলা। এই তিনটে যে অঞ্চল ভাগ করলাম, এই তিনটে অঞ্চল আরেকবার বলছি, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ মিলে ১১০টা আসন আছে। প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে এবং পূর্ব বর্ধমানকে নিয়ে ১৬০টা বিধানসভা কেন্দ্র আছে। আর সুইং ডিস্ট্রিক্ট যাদেরকে বলছি, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, এতে ৭৭টা আসন আছে। এই সব যদি মিলিয়ে দেখো, না এই মিলে ২৯৪টা আসন। কিন্তু এইবার রাজনৈতিক গতি প্রকৃতি যদি দেখি, তাহলে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে যে ১১০টা আসন আছে তাতে নিশ্চিত করে বলা যায় যে এখানে কিন্তু বিজেপি এগিয়ে থাকবে। মানে এই জোনটা বিজেপির জোন, ১১০টা আসন। আবার প্রেসিডেন্সি জোন যেটা দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং বর্ধমান পূর্ব, এই জোনটা এক্সক্লুসিভলি তৃণমূল কংগ্রেসের জোন। তাহলে একটা জোন তুমি পেলে
বিজেপির জন্য 110টা আসন পেল 160টা আসন এমন একটা এলাকা পাচ্ছ। আবারও জেলাগুলো বলছি দর্শক, পূর্ব বর্ধমানের মধ্যে আছে, এর মধ্যে হাওড়া আছে, কলকাতা আছে, 2 চব্বিশ পরগনা আছে। এই 160টা বিধানসভা কেন্দ্রের নিয়ে যে জোনটা ক্যাটাগরিটা, তাতে কিন্তু স্পষ্ট তৃণমূল কংগ্রেসের প্রভাব সমীক্ষায় ধরা পড়েছে। এর বাইরে আসলে সরকার গঠন যার উপর নির্ভর করবে সেটা হলো সুইং ডিস্ট্রিক্ট গুলোর উপরে। কোনগুলোকে সুইং ডিস্ট্রিক্ট বলছি? এবার মুর্শিদাবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা পশ্চিমবাংলার। এবার সরকার গঠন কে করবে মুর্শিদাবাদের উপর অনেকটা নির্ভর করবে। এবার সরকার গঠন কে করবে হুগলির উপর নির্ভর করবে। সরকার গঠন কে করবে সেটা নদিয়া জেলা এবং বীরভূম জেলা। এই যে 77টা যে আসন এখানে রয়েছে, এই জেলাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জেলা। আমি তোমাকে বলতে চাই যে এই এখানে যে ফলাফল যে এগিয়ে থাকবে এই সুইং জেলা 4টিতে, আলটিমেটলি সে সরকার গঠন করবে। দেখো, প্রেসিডেন্সি জেলা নিয়ে আমি এর আগে বলিনি, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ নিয়ে বলেছি। তাতে বিভিন্ন সমীক্ষাতে যা ধরা পড়ছে, তাতে মনে করা হচ্ছে যে এখানে 110টা আসনের মধ্যে মেজরিটি তো বটেই, অর্থাৎ 55টা তো বটেই, তার অনেক বেশি, প্রায় 65 থেকে 70টা আসন বিজেপির পক্ষে যেতে পারে। আর প্রেসিডেন্সি ডিভিশনে যে 107টা আসন আছে, সেখানে কার্যত আমি তোমাকে হিসেব দিয়ে বলি, কলকাতাতে বিজেপির একটা আসনও ছিল না। দক্ষিণ 24 পরগনায় বিজেপির একটি আসনও ছিল না। একটি আসন কেবলমাত্র আইএসএফ এর ছিল, সেটা ভাঙড়। এবং উত্তর 24 পরগনাতেও শুধুমাত্র বনগাঁ সাব ডিভিশন ছাড়া বিজেপির কোনো অস্তিত্ব কোথাও সেই অর্থে ছিল না। ফলে এই নির্বাচনে বিজেপিকে যদি সরকার গঠন করতে হয় তাহলে, এবং হাওড়াতে বিজেপির কোনো সিট ছিল না, এবং এটা পূর্ব বর্ধমানেও বিজেপি 0 ছিল। তার মানে তুমি দেখো, যে জেলাগুলোর কথা আমি প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে এনে বলছি, ক্যাটাগরি করছি, যদিও পূর্ব বর্ধমান নয়, আমি তারপরেও বলছি, তার মধ্যে তুমি পূর্ব বর্ধমানে বিজেপি 0 ছিল, তোমার গিয়ে হাওড়াতে 0 ছিল, কলকাতাতে 0 ছিল, দক্ষিণ 24 পরগনায় 0 ছিল, 4টা জেলাতে 0 ছিল। তা বুঝতেই পারছো, ফলে বিজেপিকে কিন্তু যদি জিততে হয় তাহলে এই 4টা জেলাতে ভালো রেজাল্ট অবশ্যই তাকে করতে হবে। এবার তুমি বলতে পারো যে স্যার, যদি 4টে জেলাতে ভালো রেজাল্ট না হয় তাতে কি বিজেপির সরকার গঠনের জায়গায় থাকবে? তাতেও থাকতে পারে, যদি সুইং জেলাগুলোতে খুব ভালো রেজাল্ট হয়। কোনগুলো স্যার? যেমন সুইং জেলা মানে তাহলে অভূতপূর্ণ রেজাল্ট করতে হবে মুর্শিদাবাদে। অভূতপূর্ব রেজাল্ট মানে শুধু বিজেপির রেজাল্ট ভালো মুর্শিদাবাদে হলে হবে না, তৃণমূলের রেজাল্ট খারাপ হতে হবে, তৃণমূলের রেজাল্ট খারাপ করতে হবে। তাহলে তৃণমূলের রেজাল্ট খারাপ করতে গেলে মুসলিম ভোটটা কিন্তু তাহলে শিফট করাতে হবে। মানে তাহলে সংখ্যালঘু মুসলিমদের ভোট যদি কংগ্রেস এবং বামেরা বা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি পায়, তাহলে একমাত্র মুর্শিদাবাদে বড় ধাক্কা তৃণমূল খেতে পারে। তৃণমূল যদি বড় ধাক্কা মুর্শিদাবাদে না খায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ভালো পজিশনই তৈরি করছে। আবার একইভাবে তোমায় বলবো যে এটা কিন্তু সত্যি নদিয়া জেলার ক্ষেত্রেও, মানে নদিয়া জেলা আরেকটা সুইং জেলা, যেখানে উত্তর নদিয়াতে যে আসনগুলো আছে, সেই 7খানা আসন যদি তুমি ধরো, তাহলে সেই 7খানা আসনে যদি হুমায়ুন এর পার্টি, জনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস এরা যদি ভালো রেজাল্ট করে, তাহলে বেশ কয়েকটা আসন, করিমপুরের মতন আসন বিজেপি পেয়ে যেতে পারে। ফলে মুসলিম প্রধান বেশ কয়েকটা আসন উত্তর নদিয়া থেকে পেতে পারে। দক্ষিণ নদিয়াতে বিজেপি প্রতিবারই ভালো আসন পায়, এবারও পাবে, সেটাই জনমত সমীক্ষা বলছে।
আর উল্টো দিকে তুমি যদি দেখো যে হুগলি আরেকটা সুইং জেলা, সেই হুগলি জেলাতে 18টা আসনের মধ্যে এখন পর্যন্ত বিজেপি মূলত আরামবাগ সাব ডিভিশনে ভালো রেজাল্ট করে। আরামবাগ, গোঘাট, খানাকুল, এগুলোতে পুরসুরা, এই চারটেতে ভালো রেজাল্ট করেছিল। কিন্তু তাহলে হ্যাঁ, কিন্তু এইবার বিজেপিকে যদি সত্যি জিততে হয় তাহলে তোমাকে কিন্তু হুগলিতে ভালো রেজাল্ট করতে হবে, মানে হুগলির শিল্পাঞ্চলে ভালো রেজাল্ট করতে হবে। ফলে সেটা আরেকটা, ওই জন্যই আমি এটাকে সুইং জেলা বলছি, যে যদি সুইং হয় তাহলে পরিবর্তন, যদি সুইং না হয়। আর পূর্ব বর্ধমানে, মানে সরি, এর সাথে 11টা আসন বিশিষ্ট আছে বীরভূম জেলা। বীরভূম জেলাতে যদি কংগ্রেস, বাম বা হুমায়ুনের পার্টি, এমনকি মিম আলাদা করে দুটো আসনে প্রার্থী দিয়েছে, যদি শেষ পর্যন্ত মুসলিম ভোট কাটাকাটি হয় তাহলে একটা দুটো সিট কিন্তু বিজেপি অতিরিক্ত পেতে পারে, অর্থাৎ 11টা সিটের মধ্যে বিজেপি মানে সর্বোচ্চ 4 বা 5 পর্যন্ত চলে যেতে পারে। তোমাকে আমি পরিষ্কার করে বলছি যে এই রাজ্যে যদি যারা পরিবর্তন হবে কি হবে না এই প্রশ্ন রাখছেন, আপনারা দয়া করে এই ক্যাটাগরিটার দিকে তাকান। জঙ্গলমহল উত্তরবঙ্গ বিজেপির জন্য, আর উল্টো দিকে প্রেসিডেন্সি ডিভিশন পূর্ব বর্ধমান সমেত তৃণমূল কংগ্রেস এর গড়। ফলে এই গড়ে কতটুকু বিজেপি আঘাত, যেমন হাওড়াতে সত্যি কি বিজেপি এক দুটোর বেশি আসনে লড়াইয়ের মধ্যে আছে? মানে ধরো উমেশ আছে, হাওড়া উত্তরে উমেশ আছে, যদি বালিতে খুব কঠিন লড়াই, মানে যদি নিরাপত্তা দিতে পারে বাড়িতে লড়াই আছে, মানে কতটুকু আর এর বাইরে লড়াই আছে? ধরো দক্ষিণ 24 পরগনায় মানে গোসাবাতে বিজেপি জয়ের জায়গায় আছে, কিন্তু নিরাপত্তা দিতে পারবে কি? ক্যানিং পশ্চিমে লড়াইয়ের জায়গা তৈরি করেছে, ফলে নিরাপত্তা সেদিন দিতে পারবে কি? আবার আইএসএফ ক্যানিং পূর্বে লড়াইয়ের জায়গায় আছে, মানে ইয়ে, আবার আরাবুল এবং ভাঙড়ে তো অবশ্যই আছে, জয়ের জায়গা তৈরি হয়েছে। তার বাইরে ধরো ফলতা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, একটার পর পাথর প্রতিমা, একটার পর একটা কনস্টিটুয়েন্সি বলি, এগুলোতে মানে দাঁত ফুটানোর মতন জায়গায় কি সত্যি আছে? মানে তুমিও রিপোর্টার, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, এর জন্য কি খুব বড় গবেষক হতে হবে? একমাত্র শহরতলি যদি এলাকা কয়েক কিছু আছে, বেহালা পূর্ব পশ্চিম, কিন্তু সেখানেও কি সত্যি লড়াইয়ের মতন জায়গায় আছে? মানে কতটুকু হচ্ছে, মানে শেষ পর্যন্ত কি জয়ের জায়গায় আছে? অথবা মনে করো কলকাতার সাথে খুব খুব লাগোয়া টালিগঞ্জ, টালিগঞ্জ কিন্তু কলকাতা বিধানসভার মধ্যে নয়, ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু দক্ষিণ 24 পরগনার মধ্যে। টালিগঞ্জ কি সত্যি লড়াইয়ের জায়গায় আছে? অরূপ বিশ্বাস এবারও 50,000 ভোটে জিতবে, তাহলে আমার তো মনে হয় না যে লড়াইয়ের জায়গা টালিগঞ্জে আদতেও আছে। ফলে দক্ষিণ 24 পরগনায় মানে ক্যানিং সাব ডিভিশনের ক্যানিং পশ্চিম, অবশ্যই আমি বলবো যে গোসাবা, বাসন্তী, ওদিকে তোমার যদি বলতে হয় ইয়েতে সাগর বিধানসভা কেন্দ্রের যথেষ্ট ইয়া আছে। কিছুটা যদি তুমি বলো তাহলে পুরনো রায়দিঘি, যেটা সিপিএম এর একসময় দুর্গ ছিল, রায়দিঘিতে লড়াইয়ের মধ্যে আছে, যেটা মথুরাপুর একসময় বিধানসভা কেন্দ্র ছিল। এই কয়েকটা হাতে গোনা কয়েকটা লড়াইয়ের মধ্যে আছে। কলকাতা শহরে ধরো, কলকাতা মানিকতলাতে লড়াই আছে অবশ্যই, মানে তাপস রায়। আবার একইভাবে তুমি যদি লক্ষ্য করো কলকাতার মানে জোড়াসাঁকোতে খুব জোরদার লড়াইয়ের জায়গা আছে, হ্যাঁ, এবং সেখানে কিন্তু বিজেপি জয়ের জায়গা তৈরি করেছে। চৌরঙ্গিতে আরেকটা জায়গা যেখানে এবার কিন্তু সত্যি লড়াইয়ের মতন জায়গায় আছে, সন্তোষ পাঠক। এবং এর বাইরে দেখো, এর বাইরে হাড্ডাড্ডি লড়াই হতে পারে, কিন্তু জয়ের জায়গা তৈরি করা আর হাড্ডাড্ডির লড়াই করা এক নয়। না, আমি ধরো উত্তর 24 পরগনার যে প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে পড়ে, তার মধ্যে ব্যারাকপুরের সাব ডিভিশনে সত্যি রেজাল্ট এবার কিন্তু চমৎপ্রদ হতে পারে যদি নিরাপত্তা ঠিক মতন দেয়। দমদম বিধানসভা, যে 7টা বিধানসভা আছে তার মধ্যে দমদম ছাড়া, মানে বাত্য বসু ছাড়া অন্য, এবং দমদম উত্তর ছাড়া, দমদম এবং দমদম উত্তর ছাড়া বাকি যে
কনস্টিটুয়েন্সি গুলো আছে সেখানে লড়াই যথেষ্ট, বিশেষ করে বরানগরে তো লড়াই খুবই লড়াই আছে, বা জয়ের জায়গা তৈরি করার মতো লড়াই আছে সজল ঘোষের পক্ষে। কিন্তু বসিরহাট না, এগুলো তো আমি ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যেই বললাম যে এগুলো জয়ের জায়গা তৈরি হয়েছে। কিন্তু বসিরহাট সাব ডিভিশনে যদি তাকাও, মানে সত্যি বলতে কি বসিরহাট সাব ডিভিশনে একমাত্র হিঙ্গলগঞ্জ, হ্যাঁ হিঙ্গলগঞ্জে যদি নিরাপত্তা ঠিক মতন দেয় তাহলে জয়ের জায়গায় আসে, আর সন্দেশখালীতে জয়ের নিশ্চিতভাবেই হবে বলেই আমি মনে করি বিজেপি। কিন্তু তারপরে পূর্ব বর্ধমান, মানে যে জেলাটা নিয়ে, পূর্ব বর্ধমান জেলায় কিন্তু তোমায় আমি বলছি কাটোয়া কালনা দুটো লড়াইয়ের জায়গা তৈরি করেছে। একইভাবে তোমাকে বলছি যে তোমার গিয়ে পূর্বস্থলী দক্ষিণ আর বর্ধমান শহর, মানে বর্ধমান, এই চারটার বাইরে কতটুকু লড়াইয়ের জায়গা তৈরি করতে পেরেছে। ফলে এই প্রেসিডেন্সি ডিভিশনের যে 160টা বিধানসভা কেন্দ্র আছে, 2 চব্বিশ পরগনা, আবারও বলছি হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমান, একে যুক্ত করেছি আমরা, ক্লাবিং করেছি, তাতে 160টা বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের দপদপানি বা তৃণমূলের দুর্গ বললেও কম বলা হবে। ফলে এখানে যদি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বিজেপি এগিয়ে থাকে, তাহলে প্রেসিডেন্সি ডিভিশনে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এইবার সুইং জেলা যেটা তোমায় বলছিলাম, যে হুগলি জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলা কিন্তু এবারের নির্বাচনে সরকার গঠন কে করবে সেটা নির্ধারণ করবে। আমি তোমায় বলছি এই নির্বাচনে তৃণমূল বিজেপি, বারবার বলা হচ্ছে যে বিজেপির সংখ্যা নেই 110 থেকে 120-র মধ্যে, তৃণমূল কংগ্রেস 140 থেকে 165-র মধ্যে, কিন্তু এই পুরো এই সংখ্যাগুলো উল্টে যেতে পারে একমাত্র যদি সংখ্যালঘু এলাকা, সংখ্যালঘু মুসলিমরা, তুমি যদি আমায় প্রশ্ন করো এবার এক্স ফ্যাক্টর, একমাত্র মুসলমানরাই বিজেপিকে ক্ষমতায় আনতে পারে। যদি মুসলিমরা তৃণমূলের বিরুদ্ধে ভোট করে তাহলেই একমাত্র তৃণমূল ক্ষমতাচ্যুত হতে পারে। মুসলিম একেবারে তোমাকে বলছি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো, সেখানে যদি মুসলিম ভোট স্প্লিট হয়, ধরো এটা আমি তোমায় বলছি, যেমন মালদাতে এবং কি উত্তর দিনাজপুরে দেখা যাচ্ছে বেশ কয়েকটা আসনে সিপিআইএম দল হঠাৎ করে খুব চাঙ্গা হয়ে উঠেছে, করণদিঘি জেতার মতন জায়গা তৈরি হচ্ছে, মুসলিম এলাকা ওখানে আছে। আবার তুমি ধরো দেখা গেল চাকুলিয়ার মতন জায়গায় যদি ভিক্টর জয়ী হয়ে যায়, অথবা মালদাতে যে 3-4টে আসন কংগ্রেস পেতে পারে মুসলিম এলাকায়, বেনজির নূর সমেত, মোথাবাড়ি, সুজাপুর এবং ফারাক্কা, শামশেরগঞ্জ সমেত বেলডাঙ্গা পর্যন্ত যদি পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ মানে মুসলিম ভোট যদি স্প্লিট হয়, তাহলে মুর্শিদাবাদেই বিজেপি 5টা সিট পেয়ে যেতে পারে, এমনকি 6টাও সিট পেয়ে যেতে পারে। মুসলিম ভোট যদি স্প্লিট হয় তাহলে মালদাতে বিজেপি 6টা আসন পেতে পারে। এবং মুসলিম ভোটের স্প্লিট একটা লক্ষ্য করা যাচ্ছে যে এবার মিছিলগুলোতে এখন পর্যন্ত মুসলমানদের উপস্থিতি বিরোধী দলের মিছিলে যথেষ্ট পরিমাণে, কংগ্রেস, তারপরে আইএসএফ, দক্ষিণবঙ্গে আইএসএফ, আমি তোমায় বলছি নওশাদ সিদ্দিকীর মিছিলগুলোতে উপচে পড়া ভিড়। এখন এক্সিট পোল না হলে বুঝতে পারবো না যে মুসলমানরা নওশাদ সিদ্দিকীর সাথে হাঁটছেন, যে মুসলমানরা হুমায়ুন কবির সাথে হাঁটছেন, যে মুসলমানরা অধীর চৌধুরীর সাথে হাঁটছেন, বেনজির নূরের সাথে হাঁটছেন, মৌসুম বেনজির নূরের সাথে, তারা বা মোহাম্মদ সেলিমের সাথে হাঁটছেন যে মুসলমানরা, তারা শেষ পর্যন্ত ভোটের বাক্সে ভোটটা দেবেন। তো যদি ভোট দেয় মুসলিমরা, যদি একমাত্র মুসলিম ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, মুসলমানরাই তৃণমূল কংগ্রেসকে 2021-এ জয়ী করেছিল। কারণ তুমি জানো প্রতি 100 জন হিন্দু ভোটারের মধ্যে 54 জন, মানে মেজরিটি হিন্দুরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, উল্টো দিকে 87 জন মুসলিম 100 জনের মধ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। মুসলিমদের ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেস 21-এ ক্ষমতায় এসেছিল, 200 উপরে আসন পেয়েছিল।
এবার যদি মুসলিমরা একই প্রবণতা দেখা দেয়, অর্থাৎ এসআইআর কে সামনে রেখে যদি একই প্রবণতা দেখা যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের মন্ত্রিসভা হবে। আর যদি মুসলিম ভোট যেভাবে মিটিং মিছিলে ঘুরছে, ভাঙছে যেভাবে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য চিন্তার কারণ হবে। চিন্তার কারণটা আরেকটা জায়গা দিয়ে তোমাকে বলি কেন। 178টা বিধানসভা কেন্দ্র আমরা পাচ্ছি, যে 178টা বিধানসভা কেন্দ্র এসআইআর এর পরে 10,000 থেকে 40,000 পর্যন্ত নাম বাদ গেছে। 10,000 থেকে, মানে আমি কয়েকটা জেলায় শুধু নাম বাদের কথা বলছি। প্রায় মানে 3,75,000-এর মতো নাম উত্তর দিনাজপুরে বাদ গেছে। মেজরিটি কেন, 90% মুসলিম। তুমি যদি মালদায় দেখো, 5 লাখের কাছাকাছি মুসলিম নাম বাদ গেছে। তুমি যদি মুর্শিদাবাদে দেখো, 6 লাখের কাছাকাছি নাম বাদ গেছে। মানে ট্রাইব্যুনালেও তারা স্বস্তি পায়নি। না না, মানে টোটাল নাম বাদ গেছে। এর মধ্যে মৃতও আছে, মানে তোমার গিয়ে স্থানান্তরিত ভোটারও আছে, আবার মানে যারা তোমার গিয়ে ভেরিফিকেশনের পরে নাম বাদ গেছে, এসআইআর এর ভেরিফিকেশন পর্যায়ের পরে নাম বাদ গেছে, ট্রাইব্যুনালের যারা আবেদন করেছেন, এই সব মিলে আমি বলছি। ফলে 178টা বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে 10,000 থেকে 40,000 পর্যন্ত মানুষের নাম বাদ গেছে, মৃত ভোটার তার মধ্যে আছে, যেমন তার মধ্যে আবার বহু ভেরিফিকেশনের পরেও নাম বাদ গেছে। এটাই এখন মিলিয়ন প্রশ্ন, যে এই যে 178টা ভোটারের নাম বাদ গেল, কেন্দ্রের ভোটারের নাম বাদ গেল, তার রাজনৈতিক সমীকরণটা কি হবে, তার ম্যাথমেটিক্সটাই বা কি হবে। আমি তোমার চ্যানেলে একাধিকবার বলেছি যে এই যেহেতু মুসলিমদের নাম বেশি পরিমাণে বাদ গেছে, ফলে এটা এমন হতেই পারে যে যাদের নাম বাদ গেছে তারা তো এসে আর ভোট দিতে পারবে না। ফলে মুসলিমদের নাম বাদ যাওয়ার ফলে অন্তত অঙ্কের বিচারে বিজেপি কিন্তু এগিয়ে। কিন্তু অঙ্কের বাইরেও তুমি জানো কেমিস্ট্রি আছে, যাদের নাম বাদ গেছে তাদের পরিবারের সদস্যরা হয়তো অন্য কাউকে ভোট দিতেন, কিন্তু নাম বাদ দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, তাকে ভোট দিতে হবে, এমনও ভাবতে পারে তারা। ফলে তোমাকে খুব পরিষ্কার করে বলছি, তোমার দর্শক জানি এইভাবে বিচার করে যে একটা জোন, যেটাকে আমরা ক্লাব করে বলছি উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল বিজেপির জন্য, প্রেসিডেন্সি জোন তৃণমূল কংগ্রেসের জন্য, এমন কয়েকটা মানে আছে, জেলা আছে, হুগলি, তার মধ্যে আবারও বলছি হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, যে জেলাতে 77টা বিধানসভা কেন্দ্র আছে, এই জেলার বিধানসভা কেন্দ্রগুলোকে বলছি সুইং বিধানসভা কেন্দ্র। এখানেই কিন্তু গেম ঠিক হবে যে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসবে নাকি বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আমি আবারও তোমায় বলছি, বিজেপি নিজের দমে 120 উপরে আসন পাওয়ার কথা নয়। বিজেপি যদি 120 উপর আসন পেয়ে ক্ষমতায় আসে, তাহলে বুঝতে হবে যে মুসলিম এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম এলাকা ভোট দিয়েছে। কেন আমি বলছি ধরাশায়ী হয়ে গেছে, কেন বলছি, রাজ্যের 146টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে সংখ্যালঘু মুসলিমদের পরিমাণ সংখ্যা 20%-র বেশি, 146টা। আবার এটাকে যদি তুমি সংখ্যাটা বাড়াও, মুসলিম কনসেন্ট্রেশন মাথায় রেখে সংখ্যা বাড়াও, তাহলে 74টা রাজ্যে বিধানসভা কেন্দ্র আছে, যেখানে 40% তার অনেক উপরে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে। ফলে এই মুসলিমরা যদি স্প্লিট ভাবে ভোট দেয়, তৃণমূলের থেকে যদি তারা সরে আসে, তাহলে কিন্তু আমি বলবো যে ওই সুযোগটাই একমাত্র সুযোগ যার ফলে বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে। ফলে মুসলিম ফ্যাক্টরটাই হলো একেবারে ভোটের আগে আমার বিচারে প্রথম ফ্যাক্টর, শেষ ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর। মুসলিম বিধানসভা কেন্দ্রগুলোর যদি ফলাফল স্প্লিট হয়, তাহলে কিন্তু রাজ্যের পরিবর্তন সম্ভব।